হ্যালো। বলছো এটা কি সঠিক জড়িত না? না। আল্লাহ! রাত ১১টা পেরিয়ে গেছে, তবুও বাসায় ফেরেননি বাবা। উৎকণ্ঠায় বাবার ফোনে কল দেয় কিশোরী মেয়ে। ওপাশ থেকে ভেসে আসে বাবার কান্না ভেজা কণ্ঠ। মেয়েটি কাপা গলায় জিজ্ঞেস করে, আব্বু তুমি কান্না করতেছো যে? মুহূর্তেই ফোনটি মেয়ের হাত থেকে নিয়ে নেয় মা। একের পর এক বলেন, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার সংযোগ হয়, তবুও নীরবতা। আতঙ্কে দোয়াদুরুদ পড়তে থাকেন স্ত্রী। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শোনা যায় আগ্নেয়াস্ত্রের ট্রিগার টানার শব্দ। এরপর শুধু রাউন্ড গুলি, তারপর গোলাগুলির আওয়াজ। আর এপাশে ভেঙে পড়ে একটি পরিবার। আমার জামাই কিছু করে নাই। আমার জামাই কিছু করে নাই। আমরা বিনা দোষী। আমার জামাই। কেন দিবে না? কেন দিবে না? এই ঘটনাটি আজও বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আলোচনায় সবচেয়ে আলোচিত ও হৃদয়বিদারক ঘটনাগুলোর একটি। ৮ বছর আগে ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে র্যাবের কথিত ক্রসফায়ারে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও তৎকালীন যুবলীগ নেতা একরামুল হক। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে চলমান মোবাইল ফোনের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। তুমি আমি কিছু করে নাই। কোনোদিন কিছু করে নাই। এর কিছুদিন আগেই ২০১৮ সালের ৪ঠা মে সরকার চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু করে। সেই অভিযানের ২২ দিনের মাথায় নিহত হন একরামুল হক। সেই সময় র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং গোলাগুলির মধ্যে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা ক্রসফায়ারের নামে সংঘটিত হয়েছে। অডিও রেকর্ড প্রকাশ্যে এলেই সেই সময় মামলার সুযোগ পাননি একরামের পরিবার। একরামের স্ত্রী আয়েশা বেগমের দাবি, স্বামীর মৃত্যুর ৫ দিন পর তিনি সংবাদ সম্মেলনে অডিওটি প্রকাশ করেন। এরপর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলেও তিনি অভিযোগ করেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ফোন করে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা না বলার নির্দেশ দেন। তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয়নি, বরং এরপর থেকে ভয়ভীতির মধ্যে দিন কাটাতে হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারের প্রভাব ও প্রাণের ভয়ে নিশ্চুপ হয়ে যাওয়ার কথা জানিয়ে আয়েশা বলেন, একরামকে খুন করার পর প্রায় ১ বছর র্যাবের লোকজন সিভিল ড্রেসে আমাকে ফলো করত। আমি মেয়েদের নিয়ে স্কুলে যাওয়ার সময় পেছনে মোটরসাইকেলে লোক থাকতো। র্যাবের এক কর্মকর্তা একদিন বিকাল ৩টায় আমাদের বাসায় এসে রাত ১১টা পর্যন্ত বসেছিলেন। বললেন, আপনি তো মেয়ে নিয়ে স্কুলে যান, আপনারও ক্ষতি হতে পারে। আমি বললাম, আমার স্বামীকে আপনারা মেরে ফেলেছেন, আমাকে আর মৃত্যুর ভয় দেখাবেন না। শুধু তাই নয়, একরামের মৃত্যুর ঘটনায় মামলা করার চেষ্টাও বারবার ব্যর্থ হয় বলে দাবি পরিবারের। আয়েশা বেগম বলেন, থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করার উদ্যোগ নিলে যেসব আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাদের চেম্বারের সামনেও র্যাব সদস্যদের অবস্থান করতে দেখা যেত। ফলে একে একে সবাই মামলা পরিচালনা করতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়ে পরিবারকে নীরব থাকতে বাধ্য হতে হয়েছিল বলে জানান তিনি। পরিস্থিতির পরিবর্তন আসে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। আয়েশা জানান, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তার সঙ্গে যোগাযোগ করে মামলা করার পরামর্শ দেন, যদিও পরিবারের অন্য সদস্যরা এতে রাজি ছিলেন না। পরে ২০২৫ সালের রমজানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সঙ্গে যোগাযোগ করে তিনি জবানবন্দি দেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। একই বছরের এপ্রিলে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেন।
এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১১ জনের বিরুদ্ধে একরামুল হক হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ সেনা ও র্যাবের কয়েকজন সাবেক কর্মকর্তা। শুনানি শেষে ট্রাইব্যুনাল ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া আগে থেকেই কারাগারে থাকা ৩ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে র্যাব ৭-এর তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে হেফাজতে নেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগ সভাপতি ছিলেন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীর তালিকায়ও তার নাম ছিল। তবে তার স্ত্রী আয়েশা বেগমের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই তার স্বামীকে লক্ষ্যবস্তু বানানো হয়। আয়েশার অভিযোগ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের কারণে একরামকে হত্যা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী জমি দখল নিয়ে বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব এবং পরবর্তীতে ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নাম অন্তর্ভুক্ত সবই ছিল পরিকল্পিত হয়রানির অংশ। তিনি অভিযোগ করেন, বদির সঙ্গে যোগসাজেশী র্যাব ক্রসফায়ারের নামে তার স্বামীকে হত্যা করেছে। আব্দুর রহমান বদি, ওবায়দুল কাদের, কামাল, শেখ হাসিনা সহ সব আসামির আমি ফাঁসি চাই। আমার স্বামী আওয়ামী লীগ করতেন, আমার শ্বশুরবাড়ির সবাই এখনো আওয়ামী লীগ করেন, কিন্তু আমি আওয়ামী লীগকে ঘৃণা করি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।